আমরা বলে দিই যে উদয়নে যে একবার ঢুকেছো, এই যে নমস্কারটা হচ্ছে তার মানে এটা তো রক্তকরবী উল্টে গেল, এখন নন্দিনী ভেতরে, রাজা বাইরে। ওর মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওর কথায় বার্তায়, বিশেষ করে যে কোনো শিল্পকর্মে তো বটেই, একটা হচ্ছে ওই শেষ অবধি করা, মানে আমাদের যখন মানে কি আমাদের তো বিয়ের সময়, অনেক হ্যাঁ। মানে অনেক বছর ধরে আমাদের আলাপ, এবং আর সবাই যেরকম থাকেন আমরাও সেরকম, মানে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হতো বাপিদার সঙ্গে এই সরস্বতী পুজোর সময়। এই মুহূর্তে আমরা রয়েছি উদয়ন কলা কেন্দ্রতে, অর্থাৎ মমতা শঙ্করের নাচের স্কুলের সরস্বতী পুজো, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ দুজন যাদেরকে দেখলে আমাদের একেবারে চোখ জুড়ে যায়। প্রথমেই তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা দুজনকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। আচ্ছা দিদি, সরস্বতী পুজো বলতে কি মাথায় আসে সবার আগে? এখন তো পুজো ছাড়া আর কিছু মাথায় আসে না। সরস্বতী পুজো মানে পুজো, নাচ গান, সব কিছু, মানে আমাদের বিকেলে ফাংশনটা শুরু হবে। এখন আমাদের সকাল থেকে চলছে, এবার সবাই একটু রেস্টে গেছে, আমরা দুজন বসে রয়েছি। আর ওখানে একদল আড্ডায় বসেছে সবাই। আর এখন সব গোছানো হবে এই জায়গাটা, তারপরে বিকেলে ফাংশন শুরু হবে। দাদা, আপনি কি এরকম একটু চুপচাপই থাকেন, নাকি চুপচাপ থাকাটাই ভালো? হ্যাঁ, কেননা ওই ইউএনওর একটা পোস্ট আছে না, অবজারভার, সেটা দরকার হয় সবসময়। আর তাছাড়া আমার যেটা ভালো লাগে, যদি আমি নিজে কথা বলি আর অনেক কিছু করি, তাহলে যা যা ঘটছে সেটা আমার চোখের বাইরে চলে যাবে। সুতরাং সেগুলোর দিকে একটু মন দিতে হয়, মানে ওটা আমার অভ্যেস, ওটাকে দেওয়া। আর আরেকটা জিনিস আমি খুব বেশি উপভোগ করি এই সরস্বতী পুজোয়, সেটা হচ্ছে এই যে আমাদের ছেলেমেয়েরা নিজেরা সব কিছু করছে, আর আমরা দুজন নিশ্চিন্তে বসে আছি, জানি ঠিকঠাক সব হয়ে হয়ে যাবে। যাবে। সব হয়ে যাবে, এই হয়ে যাবে, এই প্রস্তুতিটার জন্য কিন্তু আমাদের শুরু হয়েছিল তো অনেক আগে। 86-এ। হ্যাঁ, মাত্র 86 সালে, মাত্র মানে 39 বছর হলো এইটা নিয়ে, হ্যাঁ। এটা। তো তখন আমরা দুজনে কেউই ভাবিনি যে আমাদের নিজেদের একটা ঠাঁই হবে। তখন তো সবই ভাড়া বাড়ি, ভাড়া ঘর, সেখানে অফিস, পেছনে একটা গোডাউন, সেখানে ক্লাস, একটা গলি দিয়ে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি। তারপর থেকে একটা নিশ্চয়তা আমাদের মধ্যে ছিল, যে জন্যে আমি তো চাকরি করতাম, তো চাকরিটা ছেড়ে এই দিকে আসার একটাই কারণ, সেটা হলো ওর বাবা এবং মাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, তাদের কাজকে আরও বেশি শ্রদ্ধা করি, এবং সেই কাজের ধারাটাকে যদি বজায় রাখতে হয়, তাহলে যিনি রাখবেন তার ওই পারিপার্শ্বিকের কাজগুলো যদি তাকেই করতে হয়, তাহলে তো ওটা আধা আধা হয়ে গেল। এবং যেটা তখন আমাদের এমনিতেই ছিল, যারা পারফর্মিং আর্টসে ছিলেন, নাচতেন, তারা যেমন কোরিওগ্রাফি করছেন, ছেলে মেয়েদের মানে নিয়ে দল করছেন, আবার কোথায় গিয়ে থাকবেন, কিভাবে যাবেন, কি খাবেন, সেই চিন্তা করতে হতো। সেটা থেকে আমার মাথায় ঘুরেছিল যে এইভাবে করলে তো ঠিক, মানে যতটা আমি চাইছি করতে কিংবা দিতে, সেটা পারছি না, পারা সম্ভব নয়, ওইটুকু ভেবেই আসা। আর তারপরে আরেকটা জিনিসও, মম কিন্তু খুব সঞ্চয়ী, বকাঝকা করে ঠিকই, তবে অন্য দিকটাও একটু ভীষণ দরকার ওটা। কেননা আমি অন্য ছেলেদের কথা যাই না, আমি যেহেতু হস্টেলে ছিলাম, শান্তিনিকেতনে ছিলাম, ওই যে ছাড়া পেয়ে কলকাতায় এসেছি, তো আমার মধ্যে বোধহয় অরুণচণ্ডীপনাটা একটু বেশি আর কি। মানে তার মানে এই না যে অর্থের মূল্য বুঝি না, বুঝি, আবার মনে হয় সবই তো অনিত্য, এটা থাকলেও যা। এখন যেটা বর্তমান সময়ে যেটা দুজনেই বুঝছি, যে অনেক অনর্থের মূল কিন্তু ওই অর্থ, একদম। এবং সেটার জন্য আমাদের মূল্যবোধগুলো কমে যাচ্ছে। এই যে নমস্কার করা আমাদের এখানে উদয়নে, এবং সেটা আমার বাবার থেকেই শুরু,
এবং এই নমস্কারটা অনেকে ভাবেন যে বাবা উনি কে, ওকে নমস্কার করতে যাব কেন? নমস্কারটা ওকে নয়, ওর ভেতরে যে আত্মা আছেন, যে ঠাকুর যদি বিশ্বাস করো, তাকে প্রণাম করছো, তাকে নমস্কার করছো, তাকে স্বীকৃতি দিচ্ছ, দিয়ে তোমার লাভ ওইটাই। তাকে তুমি সভাপতি সভানেত্রী সেটা করছো না। না, আমরা তো- যেটা যেটা করি, যেটা ক্লাসে আমাদের শেখানো হয়, যে নমস্কারটা শুধু টিচারকে নমস্কার করবে তা না, হ্যাঁ, আমরা ছাত্রছাত্রীদেরও কোথাও দেখা হলে, কোথাও তাদের মা বাবাদের সঙ্গে দেখা হলে বা তাদের সঙ্গেও কোথাও দেখা হলে আমরা তাদের নমস্কার করি, আচ্ছা, হাত জোর করে নমস্কার করি। মানে এটা ছাত্রছাত্রীদেরও? সবাইকে, মানে এ নয় যে একতরফা যে ওনারা টিচারদের বড়দের নমস্কার করবেন তা না, আমরাও হাত জোর করে ওদের নমস্কার করি। এবং এটা আমাদের ট্রেডমার্ক। আমরা বলে দিই যে উদয়নে যে একবার ঢুকেছো, এই যে নমস্কারটা হচ্ছে তার ট্রেডমার্ক, একদম মানে ছাপ্পা লাগানো। আমাদের যদি অনেক অনেক, তোমরা যদি উদয়ন ছেড়েও চলে যাও, যদি বহু বহু বছর পরেও আমাদের কোথাও দেখা হয়, সারা পৃথিবীর কোনো প্রান্তে আমাদের দেখা হয়, আমরা কেউ কাউকে চিনলেই আমরা বলবো নমস্কার, তার মানে সে উদয়নে ছিল, কোনো না কোনো দিন সে উদয়নে ছিল। তো এইটা হচ্ছে উদয়নের পরিচিতি। আচ্ছা, দিদিকে দেখার সেই প্রথম দিনের কথা মনে পড়ে? মানে সে তো অনেক বড় ইতিহাস, অনেকবার বলে ফেলেছি অনেক জায়গায়। প্রথম কি দেখে দিদিকে ভালো লেগেছিল? না, প্রথম- দিদিকে দেখেনি। হ্যাঁ, না দেখে আর কি, না দেখে আর কি, মানে ওর কথা অনুযায়ী তো তাই দাঁড়ায়, দেখেনি। মানে এটা তো রক্ত করবি উল্টে গেল, এখন নন্দিনী ভেতরে, রাজা বাইরে। তো সেটা নয়, সেটা ছিল ওর মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওর কথায় বার্তায়, বিশেষ করে যে কোনো শিল্পকর্মে তো বটেই, একটা হচ্ছে ওই শেষ অবধি করা, মানে আধ খামচা নয় আর কি, এটা করলাম ঠিক আছে থাক না, ও শেষ অবধি যাবে। সে অনেক সময় আমার ধৈর্যচ্যুতি হয় যে বাবা ঠিক আছে ওটা তো হয়ে গেছে, ওগুলো না হয়নি। তার মানে নিজে যতক্ষণ না সে স্যাটিসফাইড হচ্ছেন, ওটাকে ছাড়ে না। সে নাচের বেলাও সত্যি, রান্নার বেলাতেও সত্যি, ঘর গুছানোর বেলাতেও সত্যি, ওই অবধি যেতে হয়। ঘর গোছানোটা এখন আর কেউ বলবে না, কারণ এখন একদম সময় পাচ্ছি না, কিচ্ছু করতে না, পারছি সেটা না এখন। সময় মানে এমনি গোছানো, ওই জন্য আর না গোছাতে- না 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 না, এখন ঠিক উল্টো যেটা হয়ে গেছে, এখন এটা বলবো জানি না, এটা কি সেটা একটা হলো- দোষ যেটা বলতে যাবে? না দোষ না, এইটা এখন যেটা হয়েছে ও বেচারি, সেটা আমি উপলব্ধি করি ভীষণ বেশি, যে গুরুদেব রবীন্দ্রনাথ যখন নোবেল পেয়েছিলেন, তারপরে অনেক সময় উনি শান্তিনিকেতন আশ্রমে যখন হাঁটছেন অনেকের সঙ্গে, বলে জানো এখন আমার অবস্থা কীরকম? বলছে কেন, কীরকম? আপনি নোবেল পেয়েছেন, আমরা কত খুশি, সম্মানিত। বলে না, পাড়ার কুকুরের পেছনে যদি একটা ফাঁকা টিন বেঁধে দাও লেজে, সে যেখানেই যাবে ট্যাং 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 আওয়াজ হবে, সেইটা হচ্ছে বিরক্তিকর। যারা আমাকে কোনো দিন চিনতো না, জানতো না, কিংবা প্রয়োজনও মনে করেনি, তারাও এখন আসে। সেটা আমার জন্য যতটা না আসে, ওই উপাধির জন্য বেশি আসে। সেইটা কিন্তু কোথাও এই উপাধিটা তো অর্জন করা। হ্যাঁ, না সেটাই তো, সেটা উপলব্ধি যদি করেন Please, কেউ। রবীন্দ্রনাথের কথা বলে আমার না না, আমি বলছি না, সেটা হচ্ছে কি, যে এমন নয় যে মমকে কেউ চেনে না কিংবা জানে না। হ্যাঁ, উনি অভিনয় করেন, উনি নাচেন, উনি এদের পরিবারের একজন। যদি সেটা নিয়ে বলতে গেলে অনেক কিছু গণ্ডগোল হয়ে যাবে এখন, কেন এখন ওর কাকার পরিচয় হয়ে গেছে নোরা জোনসের বাবা, তো বা সেটা অনুষ্কার বাবা। কিংবা অনুষ্কার বাবা। তিনি খোল করতাল বাজান না ঢোল বাজান সেটাও কেউ জানে না, মানে এখনকার সমাজে আর কি। সেটা নয়, আরেকটা হলো যেটা আমি ওকে বিয়ের সময়ও বলেছিলাম, এবং ওর বাবাও অনেক আগে বলেছিলেন, যে তুমি জীবনে যা কিছু হোক, যত বিপদ আসুক, ঝড় ঝঞ্ঝা আসুক, তুমি অর্থ পেলে না, নাচটাকে ছাড়বে না। আমি নাচ দিয়ে অর্থ লাভ করবো সেটা নয়, তোমার কাজ দিয়ে
যদি তার মধ্যে কিছু মূল্য থাকে তোমাকে খুঁজতে হবে না, তারাই তোমার পেছনে আসবে তখন। কিন্তু তোমায় নিজেকে প্রমাণ করতে হবে যে আমি এটা আমার অন্তর থেকে চাই, এটা আমি দিলাম। তো সেই জিনিসটা করার পর হ্যাঁ স্বীকৃতি পেয়েছে, সেটা আমাদের সবারই খুব ভালো লেগেছে এবং সেটা সম্মানীয় এবং মানে যথার্থভাবেই পেয়েছেন। কিন্তু তারপরে এখন যে অবস্থাটা হয়েছে, আর এখন আরেকটা যন্ত্রণা হয়েছে, ওই একটা মুঠোফোন। আমার একটা প্রশ্ন আছে, দিদি সারা রাত জাগেন, সেটা তুমি জানো? আমি ছাড়া আর কি জানবে? কেন বলো তো, সারা দিনে দিদিকে প্যাসেজে পাওয়া যায় না, রাত্রির বেলা একবারে। হ্যাঁ এবং সারা রাত জেগে থাকে। হ্যাঁ, কেননা দিদি আমরা যেটাকে বলি ভোরবেলার চা, মানে অনেক সময় হয় না ফিল্মে দেখানো হয় গরম চা নিয়ে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, তাহলে টেগমেগে উঠছে। তো সেইটা দিদি যেদিন খুব তাড়াতাড়ি খান সেটা সন্ধ্যে 6টা। সকালের মানে সকালে বেড বেড টি খাচ্ছেন আর কি, টি সকালে। বেড টি। অবশ্যই কারণ তার এটা কারণ যে- আছে, আমরা কি ভাবি যে বাবা এতক্ষণ ঘুমানোর কি আছে, ঠিক আছে 7:30 8টায় উঠতে না পারো 10টায় ওঠো, কিন্তু যিনি ঘুমোতেই যান 6:30 7টায়, তার 10টায় ওঠা তো না, এটা- এক এক সময় 8:30 9টাও হয়ে যায়, মানে সেটা হচ্ছে মানে এক্সেপশন প্রুভস দ্য রুল, এই আর কি। না আমার মানে 8:30 9টা মানে সকাল 8:30 9টায় ঘুমোতে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, তারপর সেই 8:30 9টায় ঘুমোতে গেলাম, তারপরে আমার এখন এবার যদি শুটিং থাকলো বা আমাকে কোথাও যেতে হবে বা কিছু, তখন আর ঘুম হয় না, তখন আমাকে উঠে আমাকে তৈরি হতেই হবে, যেতেই হবে। কিন্তু যেদিন আমার খালি পাই সেদিন আমি উঠি না। কিন্তু এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এই মহিলাই যদি কল টাইম থাকে সকাল 6টা, তিনি কিন্তু রেডি। এটা বললো না, তারপরে সব ডিরেক্টর আমাকে সকাল 6টায় ডাকবেন। আচ্ছা, একটা বিষয় যেটা আমি দেখছিলাম যে আপনাদের মধ্যে এতটা অ্যাডজাস্টমেন্ট, এতটা একে অপরকে বোঝেন, এটাই মনে হয় এই সময় দাঁড়িয়ে কোথাও কমতি না, যে কারণে এত ভাঙন চারিদিকে, এত সম্পর্ক ভেঙে তোমাকে যাচ্ছে। আমি বলেছিলাম না, তোমাকে আরেকটা ইন্টারভিউতে আমি বলেছিলাম না যে বাপিদার আমি আমাদের যখন মানে কি আমাদের তো বিয়ের সময়, অনেক হ্যাঁ। মানে অনেক বছর ধরে আমাদের আলাপ, এবং আর সবাই যেরকম থাকেন আমরাও সেরকম, মানে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হতো বাপিদার সঙ্গে। এই সরস্বতী পুজোর সময় আমার বাবা। বন্ধুরা, মানে কয়েকজন বন্ধু, সবার সঙ্গে সবার বাড়িতে যেতে দেওয়া হতো না, এরম মানে ছিল। কয়েকজন বন্ধু যাদের বাবা মাদেরও মা বাবা চেনেন সেরকম, এবং প্রচণ্ড তাদের ওপর বিশ্বাস, তাদের বাড়িতে যেতে দেওয়া হতো। এবং মানে সবচেয়ে দুঃখের কথা হচ্ছে তাদের বাবা মাদেরও আমাদের দুজনের জন্য তাদেরকেও মানে ঘুরিয়ে মিথ্যে কথা বলতে হতো, কারণ হ্যাঁ হ্যাঁ ওরা আমাদের সঙ্গেই আছে, হ্যাঁ আমরা যাচ্ছি ওখানে, ওরাও আমাদের সঙ্গেই যাবে বলে তারপরে বাপিদাকে আর আমাকে মানে আমরা দুজনে কোথাও একটা দেখা করতাম। তো সেইটা মানে এইরকম মানে ভীষণ স্ট্রিক্ট ভাবে মানুষ হয়েছে, আরে বাবা, এবং মানে শ্বশুর বাড়িতে এসে অবাধ স্বাধীনতা। এখন কি সেটারই কোথাও মানে অনেকটা বেশি স্কোপ পেয়ে যাওয়া এবং অনেকটা ওপেন আপ বলে? এখন ভীষণ না, আমার যেটা মনে হয়েছে এই যে ছোটবেলার একটা ভীষণ রেস্ট্রিক্টেড একটা মানে কি বলবো একটা ডিসিপ্লিনের মধ্যে বেড়ে ওঠা, মানে একটা শাসন সব কিছু আছে সেইটার মধ্যে বেড়ে ওঠা, এবং সেইটা গিয়ে কিন্তু আমার এই জীবনে আমাকে অনেক সাহায্য করেছে। এই যে বাচ্চাদের তৈরি করা, এই যে ছোট ছোট ছেলে মেয়েদের তৈরি করা, সেইগুলো মানে, এবং আমরা ভীষণ লাকি, বাপিদার আমি খুব লাকি যে আমাদের স্কুলেও যারা ভর্তি হয়েছে, যারা তাদের বাবা মারাও ওই একটা জেনারেশন অবধি তাদের বাবা মারা কোনো দিন দেখেননি যে বাপিদার আমি ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছি, সৌদিতে কোথায় নিয়ে যাচ্ছি প্রোগ্রাম করতে, হ্যাঁ কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, কি খাচ্ছি, বাবা মারা নিশ্চিন্ত একদম আমাদের হাতে তুলে দিয়ে গেছে। জানেন যে ওখানে কিচ্ছু মানে ওরা মানে, এবং ওরা তৈরি হয়ে গেছে, ওরা এখন মানে
আমার একজন বলেন মানে সেদিনই বলেছেন, আমার একজন মেয়ে, তার বিয়ে হয়েছে, যখন শ্বশুরবাড়িতে গেছে, শ্বশুরবাড়িতে গিয়ে তারা বিয়ে বাড়িতে যাবেন, তো আমার যে ছাত্রী, সে মানে শ্বশুরবাড়ির সমস্ত কাজ করে, শাশুড়ির চুল বেঁধে দিয়ে, ননদকে তৈরি করে দিয়ে, নিজের বাচ্চাকে তৈরি করে বিয়েবাড়ির জন্য একদম রেডি। তখনও তার ননদ কিন্তু তৈরি হয়ে আসেনি। তো বলছে, দেখ তুই তৈরি হয়ে গেলি আর ও তৈরি হয়ে আসতে পারলো না। বলছে এটা আমাদের উদয়নের ট্রেনিং, মানে সব রকম সব কিছুর মধ্যে আমাদেরকে টাইমের মধ্যে সব কিছু করতে হবে, সব কিছু ঠিকভাবে করতে হবে। বলছি ইস, তখন কেন আমার মেয়েটা যখন ছোটো ছিল তখন কেন উদয়ন খোলা হয়নি, তাহলে আমার মেয়েটাও আজকে এরকম তৈরি হয়ে যেত। তো এটা মানে কি, এটা আমি সত্যি বলবো, এই যে আমরা দুজনে নিশ্চিন্তে বসে রয়েছি, কারণ জানি এটাই কিন্তু যে এখন, হ্যাঁ, হ্যাঁ, জানি যে ওরা সমস্ত ঠিকভাবে দেখে করবে, আমাদের আর কিছু করতে হবে না, মানে এতটাই আমরা নিশ্চিন্ত এখন। আচ্ছা, দুজনের মধ্যে এখনো ঝগড়া হয় নাকি সেই বিষয়টা? সেটা হয়, কিন্তু থাকে না। কিন্তু আপনি মিটিয়ে নেন এই, না না না? না, বরং আগে ও মেটায় এখন। বয়স হয়েছে, বুড়ো হয়েছি তো, রেসিডিউটা থেকে যায় আর কি অনেক। না, আমরা কোনোদিন ওই রাগ নিয়ে বসে থাকা, একদম। করা, ওইটা করি না কখনো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি এর এই পরিপ্রেক্ষিতে, যেটা অভাব বোধ করি এখন, সেটা হচ্ছে মূল্যবোধ। এই যে পা ছুঁয়ে প্রণাম করা, সেটা যেন একটা বাহুল্য। হাঁটু অবধি গেছি, ঠিক আছে, আবার কি, আর যদি না করতে হয় সব থেকে ভালো। এই জিনিসগুলো বড় কি বলবো, পীড়াদায়ক, কষ্ট হয় দেখলে। আর মূল্যবোধ বলতে শুধু প্রণাম করলাম, শ্রদ্ধা জানালাম, সেটা নয়। মূল্যবোধ থাকলে মা বাবার বয়স যাই হোক, যতই হোক, আমি তো তার সন্তান, আমার কতগুলো লিখিত হোক অলিখিত হোক দায়িত্ব থেকে যায় যতদিন তারা আছেন জীবিত, তারা যেখানেই থাকুন। আমি তাকে একটা হোমে রেখে এলাম, তো শব্দে দিয়ে দিয়েছি, সবই তো আছে, অসুবিধাটা কোথায়? না, অসুবিধাটা হচ্ছে কিন্তু আমার মনে হয় ওইখানে মা বাবার কাছে সন্তান থাকা আর না থাকা, এই পার্থক্যটা যতক্ষণ না কেউ বুঝতে পারছেন, তার যত কষ্টই হোক যাই হোক, ওই মূল্যবোধটার সঙ্গে আর কিছু তুলনা করা যায় না, আরেকটা জিনিস যেটা বলি যে আমাদের ব্যবহার যদি খারাপ হয়ে যায়, আমরা কিন্তু ছোট করছি আমাদের বাবা মাকে। আমাদের ব্যবহার যদি ঠিক না থাকে, তাহলে সবাই বলবে যে আপব্রিঙ্গিংটা ভালো না, ভালোভাবে মানুষ করেননি, মানে শিক্ষাটা ঠিকভাবে দেননি। সেটা আমার মনে হয় না কোনো সন্তানেরই উচিত এমন কোনো রকম ব্যবহার করা বা কিছু করা যাতে বাবা মা ছোট হয়ে যাবেন, সেটা আমার মনে হয় না উচিত। এবং আমরা সবসময় সেইটা এই ছেলে মেয়েদের মধ্যে সেইটা দেওয়ার চেষ্টা করি, এমন কিছু করো না যে তোমার বাড়ির শিক্ষাকে খারাপ বলে। আরেকটা বিষয় যেটা দাদা আপনার থেকে জানতে চাইবো, যে দিদি অনেকটা স্পষ্টবাদী, সেখান থেকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে দিদির অনেক মন্তব্য এই জেনারেশন বা অনেক রকমভাবে তারা জিনিসটাকে পোর্ট্রে করে। এই বিষয়গুলোকে আপনি কী করে দেখেন? তাও মনে হয় যে না, বেশিরভাগ হচ্ছে আমি অত বেশি নজর দিই না ওটাতে, মানে প্রয়োজন মনে করি না, এক। আর দ্বিতীয়ত হলো, একদম না, দ্বিতীয়ত যেটা আমার মনে হয় যে সত্যি কথা, ঠাকুরের কৃপায় আমরা কাজ করে চলেছি, কাজ করছি, আমার কাছে অতটা নষ্ট করার মতো সময় নেই। তাহলে তো আমাকে পড়তে হবে, জানতে হবে, আমি সেটা পারছি না করতে। সেটা আমার কাছে মনে হয় সময় নষ্ট, এবং যিনি করছেন তার অফুরন্ত সময়। লোকে আজকাল বলে না, তোমাকে আমি অফুরান ভালোবাসা দিলাম, ঠাকুর ওদের অফুরান সময় দিয়েছেন, যেটা আমাদের কপালে লেখা নেই, এখনও নেই। কেননা আমি আবার ওইটাই আমার বন্ধুদের বলি মাঝে মাঝে, যে রবীন্দ্রনাথের গানে আছে না, তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। কিন্তু এই বোঝা আমার নামাও বন্ধু কথাটা বলছি না, ওটা তো ওরা নিজেরাই নামিয়ে নিয়েছে, আমার বলতে হয়নি আমাদের।
সেখানেই আমি বলি এই যে স্টাইলটা যেটা নিয়ে ও কাজ করছে, ওর বাবার যে ধারাটা, সেটার একটা মস্ত বড় অবদান এতে, যেটা শুধু নাচ নয়, এটা জীবনের চলার পথের সঙ্গে চলে। আমরা যা করছি সকাল থেকে রাত, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটা যারা নিতে পারবেন তারা পরে জীবনে গিয়ে বুঝবেন যে আমি কী পেলাম। তো নাচ শিখলাম, স্টেজে উঠলাম, বিদেশ গেলাম, এটাই সব নয়। এবং আমার মতো একেবারে। ওটা কিছুই নয়। মানে যেটা খুব কষ্ট লাগে যে এখন ভর্তি করাতে এলে মানে আগেকার যে জেনারেশনের মানে ছেলেমেয়েরা, তাদের বাবা মা কোনো দিন এসে জিজ্ঞেস করেননি যে ও কবে স্টেজে উঠবে বা ও কবে বিদেশ যাবে। এখন প্রেমটা অনেক বেশি বাচ্চাকে ভর্তি করতে এলে তখনই জিজ্ঞেস করা হয়, আচ্ছা ও কবে বিদেশ যাবে বা ও কবে মানে স্টেজে নাচবে। আমার কথা হচ্ছে ও শিখলই না, মানে ভর্তি হয়নি। কিন্তু আমরা এখন থেকে ওইটাকে দেখি, যেটা মানে এইটা আমি আর বাপিদা অনেক সময় আমরা এইটাই আলোচনা করি যে এই আর্টিস্টদের পেছনের জীবনটা যে কত স্ট্রাগল, কত মানে কত খাটনি, কত কষ্ট তার পেছনে, সেইটা কেউ দেখেন না। যত রঙিন লাগে আমাদের দেখতে ততটাই হয়তো একেবারেই তো না, একেবারেই তো সেটাই না। আজকে সময় নেই বলে আমি বলছি না। ওর বাবার ইন জেনারেল সবাই যেটা জানেন, উদয়শঙ্কর ভীষণ ভালো একজন নৃত্যশিল্পী ছিলেন, নৃত্য পরিকল্পনা করেছেন, ফিল্ম করেছেন, এই পর্যন্ত। উদয়শঙ্কর কী করে উদয়শঙ্কর হলেন এটা কেউ সেটা জানার কোনো বাসনাই তো নেই। আমরা ফিনিশ প্রোডাক্ট দেখে বলি বাহ কী সুন্দর, ঝাঁ চকচকে ব্যাপার। কিন্তু ওর বাবার জীবনে যে ঝড়ঝাপটা গেছে, এখনকার দিনে আমাদের হলে আমরা টিকতাম না। উনি কিন্তু ওই একটা জিনিস নিয়ে থেকেছেন সারা জীবন। এবং আমরাও যেটা, আমাদের দলও যখন প্রথম তৈরি হয়েছে, যখন আমাদের শোয়ের জন্য প্রথম একজনরা 500 টাকা দিলেন আমাদের, 500 টাকা, আমরা বললাম আমাদের শো নিয়েছেন 500 টাকা আমাদের দিলেন, এরকম। তারপরে যখন আমরা প্রথম একটা কলকাতার বাইরে শো দিতে বাস ভাড়া যাচ্ছি, করলাম। তখন আমরা বাস ভাড়া করেছি, চৌহানের বাস, তখন বাস ভাড়া করেছি। আমি আর বাপিদা, আমি বললাম তুমি একবার পেছন ফিরে দেখো, পুরো দলটা বসে রয়েছে, আমরা পাচ্ছি একটা বাস ভাড়া করে আমরা নিয়ে যেতে পাচ্ছি আমাদের ট্রুপকে বাইরে। এই যে ধীরে ধীরে বেড়ে ওঠাটা, এবং তারপরে মানে মানে এটার যে কী একটা আনন্দ, কী একটা মানে আমি অনেক সময় বাপিদার আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, ভাবি আমরা স্বপ্ন দেখছি না তো, যে এটা কি সত্যি বাড়িটা তৈরি হয়ে গেছে, মানে কি করে হলো, কোথা থেকে হলো। আর এটা মনে হয় কি এটা ঈশ্বরের আশীর্বাদ। সব সময় যেটা আমার বাবা মা সবসময় বলেছেন, ঠিক পথে থাকো, সোজা পথে থাকো, অন্যায় করো না, কাউকে ঠকিও না, কোনো চালাকি করো না, বুদ্ধিমান হও। সব সময় বলতেন বুদ্ধিমতী হও, কিন্তু চালাক হও না, চালাকি করো না, সোজা পথে থাকো, সবাইকে ভালোবাসো, কাউকে দুঃখ দিও না, ঠিক রাস্তা নিজেই ঠিক 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 কেটে চলে যাবে। দাদা, সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি যদি জানতে চাই আপনাদের কাছে, তাহলে কি হবে? পরস্পরের প্রতি বিশ্বাস। যেটা এখন কোথাও হারিয়ে যাচ্ছে বলে মনে হয়, মানে এই সমাজের ক্ষেত্রে। বেশি দিন কেউ সব একসঙ্গে থাকে বলে তো আমার মনে হয় না এখন। কারণ প্রায়ই কাগজে যে ছবি দেখি, সকালে দেখেছিলাম ঘটা করে বিয়ে, 7 দিন পরে দেখি ওমা ঘটা করে আরেকটা বিয়ে, তাহলে আগেরটা কোথায় গেল। তখন আমার অতটা আমি কাগজ মানে অত খবর রাখি না, এটা কি পরে কারণ বলে শুনি। মনে হয়? কি অতৃপ্তি। কি গো? এই যে এখন সকালে দেখলাম প্রথমে আজকে খুব সুন্দর বিয়ে হয়েছে, সাজিয়ে সাজগোজ করে, ওমা 7 দিন পরে দিকে আরেক জায়গায় বিয়ে হচ্ছে, একই লোক। এখন তাহলে আগেরটা কী হলো? না, তবে আমি বলবো ঠিক আছে, যদি কারো সেই রকম কোনো কষ্ট সেটা- থাকে বা সেটা সেই একটা রকম কিছু, exceptional ব্যাপার। তাহলে আমি বলবো যে সেটা তার 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 ব্যাপার, সেটা ঠিক আছে,
কিন্তু ইন জেনারেল লোকের ধৈর্যটা কমে গেছে সবার, মানে কি যে একটু দেখি না, মানে ওই যে ব্যাপারটা যে একটু একটু শোয়ে দেখি না, কারণ পুরনো চাল ভাতে বাড়ে, এটা বলবো। তো একটু ধৈর্য, একটু এ করলে মনে হয় ঠিক হতে, ভাঙতে তো কিছু সময় লাগে না, ভেঙে যায়। গড়তে একটু সময় লাগে। আপনাদের সময় মনে হয় এই ভাঙার বিষয়টাই ছিল না, এখন হয়তো না না ছিল, না ছিল কম না, কিন্তু ছিল। এতটা ছিল না। এতটা না। এখন যেরকম মানে কথায় কথায় কারোর ধৈর্য নেই, সেটা সেটা ছিল না। একদম সরস্বতী পুজোয় আসি, কি কি মেনুতে কি কি রয়েছে একটু যদি বল। হ্যাঁ, একদম সিম্পল মেনু, আমাদের কোনো দিনই ওই রকম কিছু হয় না। একদম খিচুড়ি, ভোগের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলু ঝুরঝুরে আলু ভাজা, এই চাটনি, পাঁপড় আর বোঁদে। বোঁদে। একদম সরস্বতী পুজো, নাচ গান তো থাকবে, কিন্তু তার সঙ্গে মনে হয় প্রেমের প্রস্তাবটাও খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। Valentine's Day। ভ্যালেন্টাইন্স ডে। দিদি পাশেই রয়েছেন, কিছু বলতে চাইবেন? যে তো আমি আপনাদেরকে দেখেই যাচ্ছি তখন থেকে দুজনকে, আর শুধু কথাই শুনে যাচ্ছি। একটু একটাই তো ভালোভাবে কথা বলা। আচ্ছা, আপনাদের সময় প্রপোজাল মানে গোলাপ ফুল দিয়ে প্রপোজ সব না, হয়েছে? না, না। ওসব না, মানে ওই যে এখন আমার নাতি এখন করে, হঠাৎ একটা গোলাপ ফুল এনে হাঁটু করে বসে এরকম করে দেয়, লর্ডদের মতো। না, আমাকে বাপিদা যেটা করেছিলেন, আমাকে 3টে, মানে আমাদের গল্পটা ভীষণ মজার, সেটা মানে অনেকটা বলতে হবে, না, এখন সময় সেটা নেই। এখন সময় হবে না। অনেকে চোখ পাকাচ্ছে ওই দিক থেকে, যে এবার শেষ করো। তো সেটা খুব মজার গল্প, সেটা অন্য কোনো দিন একটা ইন্টারভিউতে হ্যাঁ। বলবো। কিন্তু আজকে একটু তাহলে কিছু আহ, বলো। আজকে একটাই আমার ইন শর্ট, মানে অনেক তো পাপ কাজ করেছি, যদি আবার জন্মাতেই হয় তুমি যেন আমার বউ হও। এবং সেটাই আমিও একই কথা, আমি আমার জীবনের কোনো কিছুই চেঞ্জ করতে চাই না, এইরকমই থাকে। যেন এইটাই পাই, এই 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 বাবা মা, এই শ্বশুর শাশুড়ি, এই বর, এই দুজন ছেলে, এই দুজন বৌমা, এই নাতি, আর এবং আমার সবাই, মানে যারা আমার আশেপাশে আছেন সবাই এইরকমই থাকুক। একদম একটা গান ডেডিকেট করে তাহলে শেষ হোক। গানে গানে ও শেষ করি আমরা। আমি ও দিদি না, একটু আমি আর লজ্জা পারি না। পায় না দিদি? আচ্ছা, রোমান্টিক মনে হয় দাদা বেশি, দিদি একটু লজ্জা পায়, আমি যেটা দেখছি। এটাও না? ওই তো একটাই তো গান তোমার শুনিয়েছি, হ্যাঁ, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সুরভি নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয় তুমি রবে নীরবে। থ্যাংক ইউ সো মাচ। এরকম ভাবেই তোমরা একসঙ্গে সারা জীবন থেকো। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।